এখন কথা হচ্ছে যে আমার মতো একজন নির্গুণ লোককে, আমি তো সাহিত্যিকও নই, কবিও নই, কিছুই নই, তো আমাকে কেন নিমন্ত্রণ করা হলো অতিথি হিসাবে? আমার মনে হয় তার কারণ হচ্ছে আমাদের ডক্টর শাহিনুর, তিনি আমাকে প্রথমেই দুর্বল করে দিয়েছেন কসবা কথা বলে, কারণ আমি কসবারই ছেলে, শাহপুরের ছেলে। আর এখানে এসে দেখলাম আমার মনে হয় অধিকাংশ অতিথি তিতাসপাড়ের মনে হচ্ছে। তিতাসপাড়ের মানুষদের কথা আমি একেবারেই নগণ্য একজন মানুষ, কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তি, অনেক বিখ্যাত শিল্পী সাহিত্যিক তিতাসপাড়ে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নিয়েছেন। অনেকেই বলেছেন অদ্বৈত বর্মনের কথা। তিতাস একটি নদীর নামের যে রচয়িতা। আরেকটি নাম কিন্তু কেন ভুলে গেলেন বুঝতে পারছি না। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন কবি আল মাহমুদ, তিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত, যিনি এই দেশকে সারা বিশ্বে পরিচিত করেছেন তার কাব্য দিয়ে। তার কাব্য বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। যাই হোক, তো আমাকে এখানে যখন এনেছেনই, দু একটি কথা তো বলতেই হয়। বলার অধিকার আমার নেই, তবে সামান্য একটু অধিকার এই অর্থে হতে পারে যে আমি বাংলা সাহিত্যের ছাত্র ছিলাম এবং কিছু কাল বাংলা সাহিত্যের শিক্ষকতাও করেছি, অনেক আগে, জীবনের প্রথমে। সেই সুবাদে, সেই সুযোগেই দু একটি কথা বলছি। একটি গল্প বলি আগে, কারণ আজকে এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছি সাহিত্য পুরস্কার, মানে সবই কাব্য, কবিতা। তো বাঙালি বোধহয় খুব বেশি আবেগপ্রবণ, ইমোশনাল, যে জন্য কবিতাই বেশি লিখতে অভ্যস্ত। আমার ঠিক মনে পড়ছে না সেই কবির নাম। তিনি কবিতা সম্পর্কে বলেছিলেন, এটা কবিতার সংজ্ঞা হিসেবে নেওয়া যেতে পারে, ইমোশন রিকালেক্টেড ইন ট্রানকুইলিটি। আবেগকে একটা ট্রানকুইল মুহূর্তে রিকালেক্ট করা, দ্যাট ইজ পোয়েট্রি। তো কবিতার এমন বহু রকম সংজ্ঞা আছে। তো আমরা খুব ইমোশনাল জাতি। আমি গান গাই, এর সঙ্গে কাব্য জড়িত। রবীন্দ্রনাথের কথা বলতে হবে, নজরুলের কথা বলতে হবে, ইনফ্যাক্ট পঞ্চকবির কথা বলতে হবে, যারা বেসিক্যালি কবি ছিলেন, তারা গান রচনা করেছেন। এই প্রসঙ্গে আজকে যে আসল কথাটি বলা হয়নি, আজকে যে আপনারা পুরস্কৃত হয়েছেন বা সম্মানিত হয়েছেন, কবিদের এই সম্মান প্রসঙ্গে একটি কথা, একটি গল্প বলতে চাই। গল্প নয়, সত্যি ঘটনা। বিখ্যাত জার্মান কবি গেটস, তিনি তার সময়ে, যিনি সম্রাট ছিলেন জার্মানির, তার একটি অভ্যাস ছিল, তিনি বিকেলবেলা সভাসদ নিয়ে তার ঘুরে বেড়াতেন তার রাজ্যের বিভিন্ন জায়গায়। একবার তিনি বিকেলে বেরিয়েছেন সভাসদ নিয়ে, জুড়ি গাড়ি করে। তখন তো আর গাড়ি ছিল না, ঘোড়ার গাড়ি। রাস্তার পাশে, উনি যখন রাস্তা দিয়ে যেতেন, রাস্তার পাশে যে সমস্ত লোকজন থাকতেন, তারা সবাই দাঁড়িয়ে যেতেন, অবনত মস্তকে দাঁড়িয়ে থাকতে হতো। দ্যাট ওয়াজ দি, এটাই নিয়ম ছিল। তো একদিন
তিনি বেরিয়েছেন শহরে। সেদিন সৌভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে কবি গেটে রাস্তায় ছিলেন। এখন সম্রাট আসছেন, সবাই রাস্তার এক পাশে গিয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু কবি গেটে একেবারে গ্যাট হয়ে দাঁড়িয়েই থাকলেন। সবাই তাকে ইশারা করছে যে মাথা নিচু করো, নিচু করো। উনি পরোয়া করছেন না। সবাই ভাবলো যে এই মুহূর্তে বোধহয় তার গর্দান যাবে, কারণ তখন সম্রাটরা তো কথায় কথায় গর্দান নিতেন। সম্রাটের লক্ষ্য করলেন একটি লোক দাঁড়িয়ে আছে, এত বড় সাহস। তিনি সেই লোকটির সামনে গেলেন এবং গাড়ি থেকে নামলেন। সবাই ভাবলো এইবার তার ঝুলানো তরবারি দিয়ে বোধহয় শিরচ্ছেদ করবেন, কিন্তু কি আশ্চর্য, তিনি উল্টো গেটিকে অবনত মস্তকে উনি সম্মান জানালেন। এটাই হচ্ছে। তো সেই কাব্য চর্চা আপনারা করেন। তবে ওই যে বললাম, ইমোশন রিকালেক্টেড ইন ট্রানকুইলিটি, শুধু ইমোশনের তাৎক্ষণিক প্রকাশ ছন্দবদ্ধ পদ্য হতে পারে, কিন্তু কবিতা হতে হলে তাকে ওই ট্রানকুইলিটি, তার ভিতরে তার চিন্তার ছাপ আসতে হবে। যেমন আরেকটি গল্প বলি, অনেকদিন আগে ছোটবেলায় গল্পটি শুনেছিলাম, হয়তো পড়েছিলাম কিন্তু মনে নেই। এখন বয়সের জন্য অনেক কিছু ভুলেও যায়। আমার যদি ভুল থাকে, আপনাদের কারো জানা থাকলে আমাকে শুদ্ধ করে দেবেন। তখন কবি, মহাকবি কালিদাস, বিখ্যাত কবি, তার সময়েও সেখানকার সম্রাট সবাই সভাসদকে নিয়ে বেড়াতে বেরোতেন। একদিন তিনি বেরিয়েছেন, তার সাথে কবি কালিদাস আছেন এবং আরেকজন কবি আছেন। তো তিনি যাচ্ছেন, সামনে দেখতে পেলেন একটি শুকনো গাছ, পাতা নেই, কিছু নেই, ডালপালা কিছু নেই, একেবারে শুকনো। তার তখন একটা বুদ্ধি এলো। তিনি কবি দুইজনকে বললেন, এইটিকে নিয়ে, এই সামনে যা দেখছো তাকে নিয়ে একটি কাব্য রচনা করো। এখন আরেকজন কবি যিনি ছিলেন, তিনি রচনা করলেন শুষ্কং কাষ্ঠং তিষ্ঠং তকলে। ভালো কথা। তারপর তিনি কবি কালিদাসকে বললেন, তুমি বলো। তিনি বললেন, নীরসত রুবর ভূরত ভাতি। বলার অপেক্ষা রাখে না, দ্বিতীয়টি কবিতা, আর প্রথমটি বর্ণনা মাত্র। তো এই হচ্ছে কাব্যচর্চা যারা করেন তাদের জন্য একটা ইন্সপিরেশন। আমি কি কথা বেশি বলছি? হ্যাঁ, বলছি। এবার একটি কথার প্রসঙ্গ টেনে বলছি। বলেছিলেন কে যেন, যে আমাদের অভিভাবকরা বা পিতা মাতারা বই পড়তে দেন না। তার অর্থ এই যে তাহলে পাঠ্যপুস্তক প্রতি অবহেলা হবে, পাঠ্যপুস্তকে তারা ভালো করতে পারবেন না। হ্যাঁ, কথাটা ঠিক। আমরা ছোটবেলায় স্কুল জীবনে গল্পের বইটি নিচে রাখতাম, উপরে পড়ার বইটি রাখতাম। অভিভাবক যদি আসে, অভিভাবক চলে গেলেই গল্পের বইটি উপরে স্থান পেত, পাঠ্য বইটি পেছনে চলে যেত। এটি বাস্তব অভিজ্ঞতা অনেকেরই নিশ্চয়ই আছে, যারা ছোটবেলায় মানুষ হয়েছেন, যারা এখন অবশ্য
এখানে যাদের দেখতে পাচ্ছি তারা হয়তো এতটা পুরনো নন, আমি যতটা পুরনো মানুষ, কাজে সেই সময়কার কথা হয়তো অনেকেই বলতে পারবেন না। যাই হোক, তো সেই গল্প, সেই বই পড়ার অভ্যাসটা এখনো আছে, যদিও এই প্রযুক্তির যুগে এখন আর কেউ বই পড়েন না, এখন মোবাইল নিয়ে সবাই ব্যস্ত থাকেন। কিন্তু আমি এখনো প্রতিদিন অন্তত 2-4 পাতা না পড়লে আমার ঘুম আসে না। প্রথম আমরা শুরু করেছিলাম, আপনারা হয়তো নাম শোনেননি, পাঁচকড়িদের দস্যু না, পাঁচকড়িদের কালো ভ্রমর, এটা একটা থ্রিলার। এগুলো তখন খুব আমাদের খুব প্রিয় ছিল। নিহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়ের দস্যু মোহন, হ্যাঁ, সেটা আমরা পড়েছি। এখন আমরা দস্যু বলহুল, তারপরে কি মাসুদ রানা ইত্যাদি, এগুলো আমরা এখনকার, তাও আজকাল বোধহয় ছেলে মেয়েরা এগুলোও পড়ে না, যাই হোক, তো তারপরে সেখান থেকে স্কুল জীবন থেকেই শরৎচন্দ্র পড়া শুরু করেছিলাম। তারপর কলেজে উঠলাম, কলেজে উঠে তখন একটু অগ্রসর হলাম। শরৎচন্দ্রের পর তারপর বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে আমরা বনফুল বলে চিনি, এদের বই পড়া শুরু করলাম। তারপর আরেকটু যখন সাবালক হলাম, তখন ইংরেজি ক্লাসিক সাহিত্যে পড়াশোনা শুরু করলাম। এখনো মনে আছে সমারসেট মম, তারপর ওল্ড ম্যান অ্যান্ড দি সি বইটির লেখকের নামটি যেন কি বলে দেবেন, ভুলে যাই, আর্নেস্ট হেমিংওয়ে। তার বই, জেইন অস্টিনের বই, ম্যাক্সিম গর্কি, টলস্টয়, এদের বই পড়া শুরু করলাম। এবং এক সময় মনে হলো যে আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করব। সাহিত্য খুব একটা আদরণীয় বিষয় ছিল না তখন পাঠ্য হিসাবে। আমার পিতা বললেন, আমার পিতা ইপিসিএস অফিসার ছিলেন, তার স্বভাবতই তার ইচ্ছা ছিল আমি সিএসপি হব, এরকম একটা আশা ছিল তার। তখন আমি যখন বাবাকে বললাম যে বাবা, আমি তো সাহিত্য নিয়ে পড়তে চাই, তিনি একটু আশ্চর্য হলেন, তারপর বললেন তোমার যেমন ইচ্ছা। এই সাহিত্য নিয়ে পড়াশোনা করলাম। ভালো করেছিলাম কি মন্দ করেছিলাম জানি না, কিন্তু নিজের হৃদয়ের খোরাক তো পেয়েছি। এখনো বই পড়ি, যেমন এখন পড়ছি বিখ্যাত এনসি নীরজচন্দ্র চৌধুরীর আত্মঘাতী রবীন্দ্রনাথ বইটি। আপনারা পেলে বইটি পড়ে দেখবেন, চমৎকার। আর তার লেখা যদি কেউ না পড়ে থাকে তাহলে আপনারা বঞ্চিত হয়েছেন, তার লেখা পড়বেন। নীরজচন্দ্র চৌধুরীর বই, তার সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এবং ইংরেজরা বলতেন যে নীরজ চৌধুরী ইংরেজদের চেয়ে ভালো ইংরেজি লেখে, এবং তিনি ভারত থেকে চলে গিয়েছিলেন আর আসেননি কোনোদিন। গ্রেট ইন্টেলেকচুয়াল। তার সম্পর্কে একটি গল্প আছে বলি, বোর হচ্ছেন না তো? তার সম্পর্কে একটি গল্প আছে, তিনি কেমন মানুষ ছিলেন, কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তো তিনি অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতেন, লেখালেখি করতেন, পড়তেন। আমরা এখন যাকে টক শো বলি, সেগুলো করতেন। তো একবার
কি বিষয়ে যেন তখন পণ্ডিত জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী, কি বিষয়ে একটি টক শোতে তিনি যা বলেছিলেন সেটা জওহরলাল নেহরুর পছন্দ হয়নি। তারপর নীরজ চৌধুরীকে ব্যান্ড করে দেওয়া হলো, তাকে আর অল ইন্ডিয়া রেডিও ডাকতেন না। যাক, অনেকদিন চলে গেল। হঠাৎ একদিন এমন একটি বিষয়ের উপর বক্তব্য দিতে হবে যে নীরজ চন্দ্র চৌধুরী ছাড়া এই বিষয়ে আর কারো জ্ঞান নেই। তখন নীরজ চৌধুরীর কাছে গেলেন অল ইন্ডিয়া রেডিও থেকে, তাকে অনুরোধ করলেন যে আপনি একটু দয়া করে এই বিষয়ে একটু বলবেন। তো উনি বললেন যে আমি তো আই এম ব্যান্ড। তো না, সেটি উঠিয়ে ফেলা হয়েছে সেই ব্যান্ড। তখন উনি হাসতে হাসতে বললেন, ওয়েল, আই হ্যাভেন্ট withdrawn my ban on Indian radio. এই ছিলেন নীরজ চৌধুরী। কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে যে আমার কথা শুনেছেন বা আমি যে এতক্ষণ কথা বলতে পেরেছি, সেটা আমারও একটা সৌভাগ্য, কারণ শরীরটা খুব বেশি ভালো নেই, আর হয়তো বয়সজনিত কারণেই কথা ভুলে যাই। আরো অনেক কথাই আস্তে আস্তে মনে হচ্ছিল বলবো, কিন্তু ভুলে গেছি যথারীতি। যাই হোক, আপনারা যারা আজকে পুরস্কৃত হয়েছেন তাদেরকে আবারও আমি আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। এবং সর্বশেষে আমি এই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ ছিলেন, শহীদ হয়েছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যদি দেখেছেন কিনা জানি না, যেদিন আবু সাইদ শহীদ হলেন তার পরের দিনই আমি প্রথম আলোতে একটি লেখা লিখেছিলাম তার উপর, এবং আরো যারা আত্মদান করেছেন, এই দুঃসাহসী ছাত্র জনতা, তাদের প্রতি আমাদের সবারই একটা অসীম শ্রদ্ধা থাকা উচিত। আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, কিন্তু এবার যেটা দেখলাম সেটা বিস্ময়কর। মুক্তিযুদ্ধের প্রস্তুতি দীর্ঘকাল ধরে হয়েছে, কিন্তু এইবার যেটা দেখলাম সেটা কিন্তু দীর্ঘকালের প্রস্তুতি না। যদিও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছেন, কিন্তু এই অগাস্টের ছাত্র জনতা যেই আন্দোলনটি করলেন, যেই অভাবনীয় পরিবর্তনটি আনলেন, সেই জন্য হ্যাটস অফ টু দেম। আমরা সবাই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ধন্যবাদ সবাই।